হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আচ্ছা, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না আর কমেন্টও করো না। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো না, শুধু নেক্সট নেক্সট নেক্সট। এটা কোন ধরনের কমেন্ট? হোয়াটএভার। শুরু করছি শুকনো পাতার নূপুর পায়ে, পর্ব সংখ্যা 13। আজকেই প্রথম ক্লাসে প্রথম থেকে উপস্থিত ছিল ঝিলমিল। আজকেও ইরানের পাশে লাস্ট বেঞ্চে বসেছে, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর থেকে একটা অদ্ভুত জিনিস তার নজরে আসছিল। বারিশ ক্লাসে ঢোকার পর থেকে অনবরত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। প্রায় 10 মিনিট কেটে গেল, অথচ সে ফোন থেকে চোখ সরাচ্ছে না। গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন একটা দেখছে, আর ওর কপাল সামান্য কুঁচকে আছে। বারিশের এই অন্য মনস্কতা ঝিলমিলকে বেশ অবাক করলো। সে কৌতূহল চেপে রাখতে না পেরে পাশে বসা বান্ধবীর দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি করছে উনি ফোনে? ইরান খাতা থেকে কলমটা তুলে ঝিলমিলের দিকে তাকিয়ে মৃদু আওয়াজে জবাব দিল, তুই আর আমি তো একসাথেই, আমি জানবো কিভাবে বল? তবে উনি প্রতিদিনই এমন করেন, ক্লাসে এসে প্রথম কয়েক মিনিট ফোনে কি যেন চেক করেন, তারপর ফোন রেখে ক্লাস শুরু করেন। ইরানের কথা শেষ হতে না হতেই বাড়ির ফোনটা লক করে টেবিলের উপর রেখে দিল। গম্ভীর গলায় সবার রোল কল করতে শুরু করলো। নাম ডাকার পর্ব শেষ হতেই বাড়ির রেজিস্টার খাতা বন্ধ করে টেবিলের উপর আলতো চাপড় দিয়ে বলল, লাস্ট ক্লাসে যা পড়িয়েছিলাম সেখান থেকে এখন কয়েকজনকে কিছু প্রশ্ন করব। কথাটা শোনা মাত্রই ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে উঠল, যেন আত্মা হাতে নিয়ে বসে রইল সে। টেবিলের নিচের হাত দুটো শক্ত করে মুঠো করে মনে মনে অনবরত দোয়া করছিল, সৃষ্টিকর্তা আজ যেন ওর দিকে স্যারের নজর না পড়ে, এইসব পড়া ধরার ঝামেলা থেকে আজ যেন কোনো মতে বেঁচে যায়। কিন্তু ঝিলমিলের মনের সব আকুতি বোধহয় উপরওয়ালার কাছে পৌঁছালো না। ক্লাসের কয়েকজনকে সাধারণ কিছু প্রশ্ন করার পর বারিশের তীক্ষ্ণ দৃষ্টি এসে থামল ঠিক ঝিলমিলের মুখের ওপর। শীতল আর আদেশসূচক কণ্ঠে সে বলল, ঝিলমিল, স্ট্যান্ড আপ। বুকের ধরফরানি সামলে নিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো ঝিলমিল। বারিশ সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দিল, ক্যান ইউ এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন এ পার্টিসিপল অ্যান্ড অ্যান ইনফিনিটিভ উইথ এক্সাম্পল? অ্যান্ড হোয়াট ইজ এ ডেয়ারিং মডিফায়ার? সুবাহান আল্লাহ, মনে মনে আওড়ালো ঝিলমিল, কারণ ও এটা জীবনেও পারবে না। কিছুটা পারলেও এই মুহূর্তে সম্পূর্ণ গুলিয়ে গিয়েছে। সাজিয়ে গুছিয়ে কথা বলা তার পক্ষে সম্ভব না। মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। ক্লাসের বাকি সবাই তখন গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। বেশ কয়েক সেকেন্ড পার হওয়ার পর বারিশ খাতা কাটার লাল কলমটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, কি হলো বলো? চুপ করে রইল ঝিলমিল, মাথা নিচু করে ইরানের দিকে ইশারা করলো। ইরান মাথা নাড়িয়ে বোঝালো সেও পারবে না এটা। আই এম ওয়েটিং ঝিলমিল। ঝিলমিল জড়সড় গলায় বলল, মনে নেই। বারিশের চেহারায় কোনো অভিব্যক্তির পরিবর্তন হলো না। দাঁড়িয়ে থাকো। আল্লাহ ও আল্লাহ, তুমি মেয়ে জাতির পেট মোটা ভোটকা বুড়ো জামাই দাও, তাও এমন অত্যাচারী সিদ্ধ করল্লা মার্কা স্বামী দিও না। ঠিক তখনই সামনের বেঞ্চ থেকে এক চশমাওয়ালি মেয়ে আনায়া হুট করে হাত তোলে অতি উৎসাহ এবং নরম গলায় বলে উঠল, স্যার আমি পারি এটা, আমি বলবো। বিরক্ত হলো ঝিলমিল। এটা আর নতুন কি, ক্লাসের এই মেয়েটা সবসময় স্যারের সামনে নেকা ভাব ধরে, নিজেকে কিভাবে অতিরিক্ত ফোকাসে আনা যায় সেই চেষ্টা যত সব। পারোই যখন, বলে আর লাভ নেই, বসে থাকো। বারিশ চশমাওয়ালি মেয়েটার দিকে না তাকিয়ে বলল। স্যারের এই সোজাসাপটা উত্তরে আনায়ের মুখটা মুহূর্তের মধ্যে ছোট হয়ে গেল। তার এমন অবস্থা দেখে ইরান আর ওদের গ্রুপের পেছনে বসা কয়েকজন আর নিজেদের হাসি চেপে রাখতে পারল না। তারা মুখ চেপে ফিক করে হেসে দিল। ঝিলমিলও ওদের হাসি দেখে নিজের ঠোঁটের কোণে হাসিটা কোনো মতে চেপে রাখল। বারিশ আরও কয়েকজনকে ভিন্ন ভিন্ন পড়া ধরল। সবাই মোটামুটি সঠিক উত্তর করতে পেরেছে, শুধুমাত্র রোদ্দুর ছেলেটা বাদে। সে ঝিলমিলদের গ্রুপেরই, যদিও তাকে সহজ প্রশ্নই করেছিল। ইরানকেও সহজ প্রশ্ন করেছিল, একদম পানির মতো। ঝিলমিলকে এটা ধরলে ফটাফট করে বলে দিত,
কিন্তু তাকে এমন একটা ধরেছে যে সে পারলেও ক্লাসে বুঝিয়ে বলার মতো প্রতিভা ঝিলমিলের নেই। তোমাকে আমি আরেকটা কোয়েশ্চেন ধরবো, পারলে বসিয়ে দেব। স্যারের কণ্ঠ কানে আসতেই ভাবনা থেকে বের হয় ঝিলমিল। জি স্যার, বলুন। Scarcely I had reached the college when the bell ring. এখানে গ্রামাটিক্যাল এররটা কোথায় এবং এই রোলটাকে কি বলা হয়? ঝিলমিল ঠোঁট নাড়িয়েও কিছু বলল না। উত্তর নিয়ে খুব কনফিউশনে পড়ে গিয়েছে। স্কারলি আর হ্যাডের এই আগে পরে আসার চক্করটা সম্পূর্ণ মাথায় গোলমেলে হয়ে গেল। সে মাথা নিচু করে আবারও চুপচাপ দাঁড়িয়ে রইল। পারবে না? বারিশের কণ্ঠ কানে আসতে মাথা নিচু রেখে দুই পাশে মাথা নাড়ল ঝিলমিল। স্যার, আমি বলি। নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে থাকলে ইনভার্সন হয়, তাই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে। সঠিকটা হবে স্কারলি হ্যাড আই রিচড। আনায়া দাঁড়িয়ে সঠিক উত্তর বলে ফেলল। বারিশ হাত শক্ত করে মুঠোবদ্ধি করে ফেলল, দাঁত চেপে বলল, গুড, বসো। ঝিলমিলকে একে একে কয়েকটা প্রশ্ন করলো বারিশ, কিন্তু একটারও সঠিক উত্তর বলতে পারল না। পুরো ক্লাসে দাঁড়িয়েছিল। পরপর আরও কয়েকটা ক্লাস যাওয়ার পর টিফিনের ঘন্টা বাজতে ঝিলমিল, ইরান, মেধা, রোদ্দুর, শুভসহ কয়েকজন মিলে একসঙ্গে ক্যান্টিনে গিয়ে বসে। কথার পিঠে কথা চলার মাঝেই হঠাৎ মেধা আইসক্রিমের চামচ হাতে রোদ্দুরের দিকে সরু চোখে তাকালো। আচ্ছা রোদ্দুর, ইংলিশ ক্লাসের স্যার আজকে তোকে যে প্রশ্নটা করেছিল ওইটা তো সেদিন লাইব্রেরিতে বসে তুই নিজে আমাকে বুঝিয়ে দিচ্ছিলি, অথচ আজ ক্লাসে পারলি না কেন? রোদ্দুর থমকে গিয়ে এক পলক ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা আইসক্রিম খাওয়ার চরম ধ্যানে মগ্ন আছে। ঠোঁটের চারিপাশে সামান্য আইসক্রিম লেগে আছে। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে রোদ্দুর খুব স্বাভাবিক গলায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলল, এমনি রে, মাথায় আসছিল না। হয়েছে, আর ঢং করতে হবে না। ঝিলমিল একা ক্লাসে দাঁড়িয়ে থাকবে সেটা সহ্য হবে না বলেই তুই ইচ্ছে করে ভুল উত্তর দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলি, সত্যি না? মুহূর্তের মধ্যে ঝিলমিল আর ইরানের আইসক্রিম খাওয়া বন্ধ হয়ে গেল। ঝিলমিল চোখের পাতা ছোট ছোট করে সন্দেহভাজনের দৃষ্টিতে রোদ্দুরের দিকে চেয়ে বলল, তুই সত্যি এই জন্য দাঁড়িয়েছিলি নাকি? ধুর, ও একদম ফালতু বকছে। রোদ্দুর থতমত খেয়ে গেল। তোর জন্য আমি সাত করে স্যারের কাছে বাঁশ খেতে যাব নাকি? কথাটা শেষ করে রোদ্দুর টেবিলের তলা দিয়ে শুভকে কষে একটা চিমটি কাটল। ঝিলমিল আর কথা বাড়ল না, আবার আইসক্রিমে মনোযোগ দিল। রোদ্দুর প্রসঙ্গ বদলে ঝিলমিলকে উদ্দেশ্য করে শুধালো, জারিফ ভাইয়া কি তোকে আর ডিস্টার্ব করেছিল? আবারও আইসক্রিমের চামচটা আটকে গেল ঝিলমিলের। সে আর ইরান চকিতে একে অপরের দিকে তাকালো। তার মানে কলেজে ঝিলমিলের বিয়ের খবরটা বন্ধুদের এখনও কেউ টের পায়নি। ঝিলমিল নিজেকে সামলে নিয়ে হালকা গলায় বলল, না, ডিস্টার্ব করার সাহস পাবে কোথায়? সামনে যদি আবার কোনো ঝামেলা করে সোজা আমাকে বলবি। রোদ্দুর বেশ সিরিয়াস ভাব নিয়ে বলল, তোকে বললে তুই কি করবি? মেরে তক্তা বানিয়ে দেব। রোদ্দুরের বীরত্বপূর্ণ সংলাপ শুনে ঝিলমিল সহ পুরো টেবিল হাসতে হাসতে ফেটে পড়ল। যার বাপ সেদিনও আমাদের সবার সামনে এসে বলেছিল, ছেলে আমার রাতে এখনো ডিম লাইট জ্বালিয়ে ঘুমায়, একা শুতে পারে না, সে নাকি আবার সিনিয়রকে মারবে। শুভর কথায় লাল হয়ে গেল রোদ্দুরের মুখখানি। তুই মুখটা একটু বন্ধ করবি? ঝিলমিল, ও কিন্তু একদম বানিয়ে বানিয়ে বলছে, আমি মোটেও অতটা ভীতু নই। তুমি এতদিন কলেজে কেন আসোনি জাহানারা? হঠাৎ পেছন থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠে গ্রুপের সবাই চমকে পাশে তাকালো। হালকা আকাশি রঙের ফুল হাতার শার্ট পরা ফাহিম মীর দাঁড়িয়ে আছেন। কলেজের আইসিটির টিচার তিনি। স্যারকে দেখেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ঝিলমিল। ভদ্রতার হাসি হেসে বলল, স্যার একটু অসুস্থ ছিলাম। ফাহিম স্যারের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। কি হয়েছিল? এখন শরীর ঠিক আছে তো? জি স্যার, এখন একদম ঠিক আছি। আচ্ছা, কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে জানিও। অবশ্যই স্যার, জানাবো। ফাহিম মীর মৃদু হেসে মাথা নাড়িয়ে সামনের দিকে হেঁটে চলে গেলেন। ঝিলমিলও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের আড্ডায় নিজের জায়গায় গিয়ে বসল। কিন্তু কয়েক কদম যাওয়ার পর যেন কিছু একটা মনে পড়ে গেল ফাহিম স্যারের। তিনি থমকে দাঁড়িয়ে পেছন ফিরে আবার ডাকলেন,
ঝিলমিল একটু শোনো। ঝিলমিল চট করে উঠে ফাহিম স্যারের কাছে এগিয়ে গেল। তুমি কি আইসিটি কোথাও প্রাইভেট পড়ছো? কৌতূহলী চোখে শুধালেন ফাহিম স্যার। না স্যার, পড়ছি না, তবে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কোথাও পড়ার কথা ভাবছি। তুমি চাইলে আমার কাছে পড়তে পারো। ঝিলমিল কিছুটা অবাক হয়ে বলল, সত্যি স্যার? আপনিও কি ব্যাচ পড়ান নাকি? না, ব্যাচ পড়াই না, তবে তুমি চাইলে পড়াবো আমি। আচ্ছা স্যার, আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো, টেক কেয়ার। স্যার চলে যেতে ঝিলমিল আবার ফিরে এলো টেবিলে। সে বসতে না বসতেই রোদ্দুর উৎসুক আর কিছুটা শক্ত গলায় শুধালো, কি বললো রে ফাহিম স্যার তোকে? বলল আইসিটি প্রাইভেট পড়তে চাইলে উনি নাকি আমাকে পড়াবেন। ঝিলমিল স্বাভাবিক গলায় বলল, তুই কি বললি? বললাম জানাবো। রোদ্দুরে চোখের কোণ দুটো কেমন যেন বদলে গেল। তাতে পরিষ্কার স্যারের প্রতি ক্ষোভ। স্যারের যাওয়ার পথের দিকে গম্ভীর মুখে চেয়ে রইল সে। ক্লাস শেষে বাড়ি ফিরেছিল বারিশ আর ঝিলমিল। গাড়ি চলছিল আপন গতিতে। বারিশের এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাত গিয়ারে স্থির, পাশে বসা ঝিলমিল। তুমি কি কিছু বলবে? গাড়িতে ওঠার পর থেকে ঝিলমিলকে ছটফট করতে দেখে শুধালো বারিশ। ঝিলমিল একটু দ্বিধা নিয়ে তাকালো। বলতাম। বলো। আইসিটি প্রাইভেট দরকার ছিল। আজ স্যার এসে বললেন তার কাছে পড়তে চাইলে পড়তে পারি। বারিশের চোখের দৃষ্টি রাস্তা থেকে সরল না। একদম নির্বিকার গলায় শুধালো, কোন স্যার? আমাদের যে আইসিটি ক্লাস নেন, ফাহিম স্যার। শব্দ দুটো শেষ হওয়ার আগেই বিকট শব্দে ব্রেক কষল গাড়িটা। পিচ ঢালা রাস্তায় চাকার ঘর্ষণে থমকে দাঁড়ালো ধাতব শরীরটা। ঝাঁকুনিদের সামনে ঝুঁকে পড়ল ঝিলমিল। বারিশ ধীরে সুস্থে গাড়ির নিউট্রাল আনলো। তারপর ঝিলমিলের দিকে ঘুরলো। কার কাছে পড়বে? ঝিলমিল নিজেকে একটু সামলে নিয়ে বলল, ফাহিম স্যার। কেন? তুমি তাকে কি বলেছ? বলেছি জানাবো। তাকে বলে দিও তুমি পড়বে না। বারিশের এই হঠাৎ একতরফা সিদ্ধান্তটা মেনে নিতে পারল না ঝিলমিল। কেন? উনি অনেক ভালো আইসিটি পড়ান, আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি। আমি পড়তে চাই? আমি নিষেধ করেছি বললাম তো। কিন্তু ঝিলমিলকে যুক্তি দেখানোর সুযোগ দিল না বারিশ। এক নিমেষেই তার হাত গিয়ে চেপে বসলো ঝিলমিলের ইউনিফর্মের কলারের ওপর। হ্যাচকে টানে ওকে নিজের বুকের নিকটে এনে গলার কাছের কাপড়টা টান লাগতেই নিঃশ্বাস আটকে গেল ঝিলমিলের। আতঙ্কে দুই হাতে চেপে ধরেছে স্বামীর শার্ট। বারিশ তপ্ত শ্বাস ছেড়েই মুখের ওপর গলা স্বর নিচু করে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আই হ্যাভ ফরবিডেন ইউ। আমার কথা অমান্য করার দুঃসাহস একদম দেখাবে না। আর এরপরও যদি কোনো আমার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করো, তবে এটা চিন্তা করার পেছনে তোমার মস্তিষ্কে যতগুলো নিউরন খরচ হয়েছিল তার প্রত্যেকটার জন্য তুমি আফসোস করবে। বারিশের মুখের তপ্ত বাতাস ছেড়ে ভরছে ঝিলমিলের থরথর করে কাঁপা গালে। হাত পা এক মুহূর্তে অবাস হয়ে এলো। আতঙ্কে তোলপাড় করছে বুকটা। এই লোক তো তাকে বিয়ে করতেই চায়নি। দাদিমা যখন ফুপির পালিয়ে যাওয়ার খবর জানিয়ে ঝিলমিলকে বিয়ের পিড়িতে বসানোর আকুতি করছিল, কত কি না বলেছিল এই মানুষ। অমত আর বিরক্তি অনাগ্রহে মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ বিয়ের পর কাজী সাহেবের সামনে কবুল শব্দটা উচ্চারণের পর থেকে যেন এক অচেনা রূপ ধারণ করেছে সে। কিভাবে একটা মানুষ বিয়ের পর গিরগিটির মতো এভাবে রং বদলে ফেলে? মাথায় ঢুকেছে? বারিশের বরফ শীতল কণ্ঠে প্রশ্নে ঝিলমিলের ভাবনা শুধু ছিঁড়ে গেল। ঝিলমিলের গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ভয়ে ঘেমে নিয়ে একাকার। মিনমিন করে নিজের অসহায়তা প্রকাশ করল সে। আমি আইসিটির কিচ্ছু বুঝি না, টিউশন না নিলে এক্সামে কি লিখব? বারিশের দৃষ্টি ঝিলমিলের মধুরাঙা চোখের দিকে। ভয় আর বিস্ময়ে মেয়েটার সেই হ্যাজেল মনির চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। বারিশের থমথমে চেহারার কঠিন ভাবটা যেন সামান্য নরম হলো। কিন্তু আধিপত্যের কোনো কমতি রইল না। আমি পড়াবো। ঝিলমিল স্তব্ধ চোখে তাকিয়ে রইল। সামান্য সাহস কুড়িয়ে আগের মতো কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আপনি আপনি তো ইংরেজি শিক্ষক। আমি সব পারি, সব শেখাবো তোমায়, স্বরবর্ণ থেকে শুরু করে জীববিজ্ঞানের একদম শেষ অধ্যায় পর্যন্ত। প্রতিটা সাবজেক্টের ওপর প্রাইভেট টিউটোরিয়াল দেব। তবু অন্যের ওপর নির্ভর করা চলবে না। তোমার শিক্ষক একটাই, সেটা বারিশ।
আমার গ্রুপে তো জীববিজ্ঞান নেই। বারিশ আর কিছু বলল না, ঝিলমিলকে আগের জায়গায় বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। এদিকে ঝিলমিলের হৃৎপিণ্ড বাইম মাছের মতো লাফাচ্ছে। শিহরিয়ার বাড়ির সামনে এসে গাড়ি থামলো বারিশের। গাড়ি থেকে নেমে চৌধুরী বাড়ি গেটের সামনে নিজের বাবাকে দেখতে পেল ঝিলমিল। আলতাফ সাহেব নিশ্চয়ই কোনো কাজে এদিকে এসেছিল। এতদিন পর বাবাকে দেখে ঝিলমিল একটু এগিয়ে যেতে চাইল, কিন্তু তার আগে শক্ত আর নিষ্ঠুর আঙুলের থাবা বসলো তার কবজিতে। কিছু বুঝে ওঠার আগেই অজগরের মতো পেঁচিয়ে বারিশ তাকে প্রায় টেনে হিঁচড়ে গেটের ভিতর নিয়ে যেতে লাগলো। পেছন থেকে ঝিলমিলের আকুতি কণ্ঠ ভেসে এলো, আরে ছাড়ুন, আব্বুর সাথে অন্তত দুটো কথা বলতে দিন। কিন্তু যুবক সেই কথায় কান দেওয়ার প্রয়োজন বোধ করল না। ওদিকে নিজের চোখের সামনে জামাইয়ের এমন অপমানজনক ব্যবহারে আলতাফ সাহেবের ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে উঠল। ক্ষোভ সামলাতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, অসভ্য, অভদ্র, এক নম্বরের বেয়াদব একটা, তোর কপালেও যেন এমন মেয়ের জামাই জোটে। শব্দগুলো বারিশ আর ঝিলমিল দুজনের কানে স্পষ্ট পৌঁছালো। ঝিলমিল কিছুটা অসন্তোষ গলায় ফিসফিস করে বলল, আব্বু কিন্তু অভিশাপ দিচ্ছে, বেশ হবে তখন। আপনার নিজের মেয়ের জামাই যখন আপনার সাথে এরকম ব্যবহার করবে তখন আপনি টের পাবেন। বারিশ এবারেও কোনো জবাব দিল না। থমথমে মুখে বাসার ভেতরে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। সুইচ অন করে এসি সেরে বিনা বাক্যে শাওয়ারে চলে যেতে নিল ওয়াশরুমে। ঝিলমিলও আর দেরি না করে কলেজের ইউনিফর্মটা বদলে একটা ঢিলা ঢালা টি শার্ট আর প্যান্ট পরে নিল। এখন শুধু বারিশ ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা। সে বের হলেই নিজে ফ্রেশ হতে ঢুকবে। ঘরে একা দাঁড়িয়ে থাকতে সকালের ঘটনাগুলো একের পর এক তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। সকালে জোর করে তাকে দিয়ে রান্না করানো, ক্লাসে একের পর এক প্রশ্ন ধরে দাঁড় করিয়ে রাখা, গাড়ির ভেতর সে আচরণ, সবশেষে নিজের বাবার সাথে এই জঘন্য ব্যবহার। আসলে লোকটা একটা চরম বেয়াদব, নইলে গুরুজনদের সাথে কেউ এমন করে? ঝিলমিল ভালো মেয়ে বলে একে সহ্য করছে, না হলে এর কপালে মেয়ে তো দূরে থাক, জিনও জুটত না। ভাবতে ভাবতে রাগে গজগজ করতে করতে সে ওয়াশরুমের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে কাঠের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে লোকটার নাক বরাবর শক্ত ঘুষি বসিয়ে দিতে। যেই ভাবনা সেই কাজ, ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাতাসে তুলে ফেলল সে। দরজাকে বারিশের মুখ কল্পনা করে সম্পূর্ণ শক্তিতে মারল এক ঘুষি। কিন্তু এমন কিছু হলো যা ঝিলমিল খারাপ স্বপ্নেও ভাবেনি। লক খুলে দরজার আচমকা ফাঁকা হয়ে গেল, আর ঝিলমিলের সেই সজোর নিশানাভেদী ঘুষিটা গিয়ে সোজা বিঁধল সত্য শাওয়ার নিয়ে বের হয়ে আসা বারিশের ঠিক নাক বরাবর। উফ! ঘটনার আকস্মিকতায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো দুপা পিছিয়ে এলো ঝিলমিল। ভয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো। অপরাধীর মতো দুটো হাত উপরে তুলে দুই পাশে মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি দেইনি, না মানে আপনাকে মারতে চাইনি আমি। কথা শেষ করতে পারল না ঝিলমিল। বারিশের মুখের দিকে তাকিয়ে তার গলার আওয়াজ পুরোপুরি আটকে গেল। বারিশ একটুও নড়ল না, না সে চিৎকার করলো আর না রাগে ফেটে পড়ল। ডান হাতটা নাকে ছুঁয়ে এক দৃষ্টিতে অবাক আর শীতল চোখে তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। স্বামীর এমন দৃষ্টিতে মেয়েটার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমাকে মারবেন না প্লিজ, সব দোষ আপনার নাকের। মানে আপনি কেন ওই সময় বের হতে গেলেন? বারিশ নাক থেকে হাত সরিয়ে দেখলো তার আঙ্গুলের ডগায় গাঢ় লাল এক ফোঁটা রক্ত লেগে আছে। বাঁ হাতে ধরা তোয়ালেটা দিয়ে সে আলতো করে রক্তটুকু মুছে সেটা ছুঁড়ে ফেললো সোফার উপর। তারপর ধীর পায়ে এক পা দুপা করে এগোতে শুরু করলো ঝিলমিলের দিকে। ভয়ে শিউরে উঠে পিছিয়ে গেল ঝিলমিল। পেছাতে পেছাতে পিটকে ঠেকলো বেডরুমের শক্ত দেওয়ালে। প্লাস্টার লাগাবেন নাকি আইস প্যাক কিনে দেবো? বিশ্বাস করুন, আমি শুধু বাতাসকে মানে ওয়াশরুমের দরজাকে ডেমো দেখাচ্ছিলাম। ভীতি লুকাতে না পেরে অসংলগ্নভাবে যা মুখে এলো তাই বলে ফেলল। বারিশ থামলো গিয়ে একদম ঝিলমিলের ইঞ্চিখানেক দূরে। তারপর দুই হাত ঝিলমিলের মাথার দুই পাশের দেওয়ালে রেখে পুরোপুরি নিজের ছায়ার নিচে বন্দি করে ফেলল কিশোরীকে। মাথাটা সামান্য নিচু করে ঝিলমিলের চোখের গভীরতায় দৃষ্টি ফেলে ফিসফিস করে বলে উঠল,
দরজাকে ডেমো দেখাচ্ছিলে তাই না? হ্যাঁ। ঝিলমিল এখন ঠিক কোথায় তাকাবে কিছুই বুঝে উঠতে পারছে না। লোকটার চোখের দিকে সরাসরি তাকানোর বিন্দুমাত্র সাহস তার নেই। আবার বারিশের আপাত মস্তক উদম শরীর দেখে লজ্জায় তার কান নাক লাল হয়ে আসছে। নিচের দিকে তাকাতেও আবার অন্য মুসিবত। কোমরে জড়ানো তোয়ালেটা বেশ ঢিলে ঢালাভাবে বাঁধা আছে, একটু নড়চড় হলেই যদি খুলে যায়। ছি! লজ্জা আর আতঙ্কে ঝিলমিল শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। বারিশের গরম নিঃশ্বাসের ছোঁয়া এখন পাচ্ছে সে। স্পষ্ট বুঝতে পারল লোকটা নড়েনি, এখনো ঠিক আগের জায়গায় আগের মতোই দাঁড়িয়ে আছে। হালকা ঠোঁট ভিজিয়ে অবশেষে চোখ মেলল ঝিলমিল। তারপর ধীরে ধীরে মাথাটা একটু উপরে তুলতে বুকটা মোচড় দিয়ে উঠল। মানুষটার নাকের পাশ দিয়ে তখনও সরু রক্তের স্রোত গড়াচ্ছে। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। কিছু না ভেবেই সে নিজের ডান হাতটা উপরে তুলে স্বামীর নাকের সেই রক্তের দাগ ছুঁয়ে ফেলল। রক্ত বের হয়ে গেছে দেখছি। দেখি। ভুল শুধরানোর আকুলতায় সে নিজের হাত দিয়ে বারিশের নাক থেকে রক্ত মুছতে লাগলো। কিন্তু এইভাবে মুছে লাভ নেই, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আতঙ্ক আর অপরাধ বোধে ঝিলমিলের হাত তখন কাঁপছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বারিশকে টেনে পাশের বিছানায় বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইডের বক্স টেনে নিয়ে এলো। খুব সাবধানে একটা কটন বাডসে ভায়োডিন নিয়ে বারিশের নাকের ক্ষততে লাগিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল, নিঃশ্বাস কি ঠিক মতো নিতে পারছেন? থাক, আর কষ্ট পাবেন না, একটু পরে ঠিক হয়ে যাবে। সরি, আমি সত্যি বুঝতে পারিনি। ঝিলমিলের সত্যি খারাপ লাগছে। সে তো এমনি এমনি ভাবছিল, সত্যি সত্যি নাক ফাটাতে একদম চায়নি। ক্ষত স্থানে ওষুধ লাগানো শেষ করে তাড়াতাড়ি ফার্স্ট এইডের বক্সটা গুছিয়ে রাখতে গেল সে। তখনই গম্ভীর গলায় থমথমে স্বর ভেসে এলো বারিশের, এসব করে লাভ নেই, গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে শাওয়ার নিয়ে দ্রুত রান্না করতে যাও। ঝিলমিলের খারাপ লাগাটা উবে গেল মুহূর্তে। মুখটা কালো করে বলল, এখন রান্না করলে রাত হয়ে যাবে, খিদে পেয়েছে, বাসায় যা রান্না করেছে সেগুলো খেয়ে নিন। বারিশ আর চোখে কঠোর দৃষ্টিতে তাকিয়ে একের পর এক মেপে মেপে বলল, আমি এক কথা বারবার বলি না ঝিলমিল, তুমি এমনিতেই আমার মাথা গরম করে দিয়েছ। আমার ইচ্ছে করছে তোমার নাকটা ফাটিয়ে দিতে। ঝিলমিলের এতক্ষণ যে অপরাধ বোধটুক হচ্ছিল তার সবটা মুহূর্তে পানি হয়ে গেল। ভেতরে ক্ষোভ আর রাগটা চরচর করে মাথার উপর চড়ে গেল তার। ইচ্ছে করছে আগের মতো আরেকটা সজোরে ঘুষি বসিয়ে দিতে লোকটার সেই লাল হয়ে থাকা নাকের উপর। বারিশ বেশ হুকুমের সুরে আবার বলে উঠল, কি হলো, যাও, খিদে পেয়েছে আমার। আমি কাপড় ধুতে পারি না। এসব নিয়ে কথা আগেই বলা হয়ে গিয়েছে। বারিশ অত্যন্ত নির্বিকার। যেটা পারি না সেটা কিভাবে করব? এবার সত্যি সত্যি অসহায় শোনালো ঝিলমিলের স্বর। আকাশ তো ঠিকই পারো, কথা কম বলে দ্রুত কাজ করো। রাগে ক্ষোভে ভেতরে ফুঁসতে ফুঁসতে ঝিলমিল বাথরুমের দিকে পা বাড়ালো। ইচ্ছে করছে সজোরে একটা আছাড় মেরে ওয়াশরুমের দরজাটা ভেঙে ফেলতে। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার ভেজা চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়িয়ে আছে। দুই হাত দিয়ে চুলগুলো দুই ভাগ করে দুই পাশে সরিয়ে দিল সে। নাকটা এখনো বেশ বাজেভাবে লাল হয়ে আছে। অসভ্য মেয়েটা আর একটু হলে আজ নাকের হাড়টাই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিত। সোফা থেকে একটা স্লিভলেস টি শার্ট নিয়ে গায়ে চড়ালো সে, আর তোয়ালেটা ছেড়ে পরে নিল একটা ট্রাউজার। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে ভেসে এলো ঝিলমিলের আকাশ বাতাস কাঁপানো তীব্র চিৎকার। তড়িৎ বেগে দরজার কাছে ছুটে গেল বারিশ। দরজায় সজোরে থাপ্পড় মেরে উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে, চিৎকার করছো কেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। বারিশ আবার দরজায় ভারী টোকা দিল, ঝিলমিল, দরজা খোলো। এবার কোনো জবাব না পেয়ে বারিশ দরজায় শোল্ডার চার্জ করতে যাবে, ঠিক তখনই খট করে দরজা খুলে গেল। ভেতরের দৃশ্য দেখে বারিশ হাঁ হয়ে যাওয়ার জোগাড়। ঝিলমিল ভেতরে দাঁড়িয়ে আছে, তার বাঁ হাতে একদম দুটো আঙুলের ডগা দিয়ে ঝুলিয়ে ধরে আছে বারিশের ক্যালভিন ক্লেন ব্র্যান্ডের আন্ডারপ্যান্ট। মেয়েটা সেটার দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল,
এইসব করার জন্য বিয়ে করেছিলাম আমি, আপনার এইসব ধোয়ার জন্য? বারিশ এক মুহূর্ত নির্বাক হয়ে ঝিলমিলের কায়দা আর তার হাতের ঝুলন্ত পোশাকটি দেখতে লাগলো। সে ভেবেছিল ভেতরে বুঝি কোনো বড়সড় অঘটন ঘটে গিয়েছে। সে ধীরে সুস্থে হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজাটা আবার বাইরে থেকে ঠাস করে লক করে দিল। ঠাস করে মুখের উপর ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ঝিলমিল কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসভ্য হিংস্র পাষাণ একটা। ঘৃণায় হাতে ধরে রাখা ক্যালভিন ক্লেইনের সেই জিনিসটা সাথে সাথে লন্ড্রি ব্যাকেটের ভেতর ছুঁড়ে ফেলে দিল। রাগে সারা শরীর রি করছে তার। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলো চেহারাটা একদম লাল হয়ে আছে। এই লোক তাকিয়ে দিয়ে কেন এসব করাচ্ছে? ওয়াশরুমের বেসিনের পাশে রাখা ডিটারজেন্ট আর ফ্যাব্রিক সফটনারের বোতলগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্তে ভাবলো ঝিলমিল, সে তো জীবনেও জামা কাপড় ধোয়নি, আর আজ তাকে দিয়ে এই জল্লাদ কাপড় ধোয়াচ্ছে। শুরু হলো ঝিলমিলের ওয়াশরুমের অভিযানের প্রথম অধ্যায়। চুলগুলো একপাশে নিয়ে বালতিতে পানি ছেড়ে বারিশের প্যান্ট, শার্ট, টি শার্ট আর বাকি কাপড়গুলো চুবিয়ে দিল। এখানে আজকের পরা পোশাক আর কিছু আগের জমা ছিল। ডিটারজেন্টের কৌটা ধরে কোনো মাপচপ ছাড়া এক গাদা পাউডার ঢেলে দিল বালতির পানিতে। মুহূর্তের মধ্যে ফেনার পাহাড় তৈরি হলো। নাক ভেঙে দেওয়া উচিত হয়নি, একেবারে মাথা ফাটিয়ে দেওয়া উচিত ছিল। ফেনার মধ্যে কাপড় চুবিয়ে চুবিয়ে আছাড় মারতে মারতে বিড়বিড় করতে লাগলো। বারিশের এক একটা প্যান্ট শার্ট ডলে ডলে সাবান দিয়ে মাখছে আর মনে মনে সেইগুলোকে বারিশ ভেবে সমস্ত রাগ শক্তি দিয়ে আছাড় মারছে। পানি আর ডিটারজেন্টে পুরো ওয়াশরুমের টাইলস একদম পিচ্ছিল হয়ে গিয়েছে। ভারী জিন্সের প্যান্টটা নিংড়াতে গিয়ে পা পিছলে একচোট পড়তে গিয়ে কোনো মতে বেসিন ধরে নিজেকে সামলালো ঝিলমিল। পড়লে নিশ্চিত এই বয়সে কোমর যাবে তার। পায়ের পাতায় ফেনা লাগে, বিশ্রী অবস্থা। ভেজা আর ভারী প্যান্টটা প্যাচ দিয়ে পানি ছড়াতে গেলে ঝিলমিলের হাতের আঙুলগুলো ব্যথায় নীল হওয়ার জোগাড়। একটা প্যান্ট আর শার্ট নিংড়াতে যদি এই অবস্থা হয় তবে বাকিগুলো ধুয়ে কি করে? হাত দুটো ঘষে ঘষে লাল হয়ে গিয়েছে, কপালে জমে উঠেছে ছোট ছোট ঘামের বিন্দু। শেষমেশ কোনো মতে ধোয়া কাপড়গুলো এক এক করে তুলে রাখা হ্যাঙ্গারে আর শাওয়ারের স্ট্যান্ডের ওপর ঝুলিয়ে দিল। পুরো ওয়াশরুম এখন ফেনার বন্যায় ভাসছে, আর বারিশের ভিজে চপচপ করা প্যান্ট শার্ট থেকে টপ টপ করে পানি ঝরছে। দরজার লক খুলে এক হাত কোমরে ধরে ধুকতে ধুকতে বাইরে বের হয়ে এলো ঝিলমিল। চুলগুলো জট পেকে কপালে লেপ্টে আছে। জামার সামনের অংশ ভেজা। সামনের সোফায় ল্যাপটপ খুলে বসে থাকা বারিশের দিকে খুনে চোখে তাকিয়ে ফুসফুস করে বলল, হয়েছে, শেষ ধোয়া। ঝিলমিলের কথা শুনে সোফায় বসে থাকা বারিশ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো। ঝিলমিলের ভিজে যাওয়া জামা, উস্কো খুস্কো চুল আর রাগে ফুঁসতে থাকা চেহারার দিকে এক নজর তাকিয়ে ধীর পায়ে উঠে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। ভেতরে ফেনার বন্যা আর শাওয়ারের স্ট্যান্ড থেকে টপ টপ করে পানি ঝরার করুণ দৃশ্য দেখে বারিশের কপাল কুঁচকে এলো। সেখান থেকে মুখ ফিরিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, বাথরুমে কি বাতাস বয়, নাকি ওখানে মাঝরাতে রোদ উঠবে? ঝিলমিল এক মুহূর্তে হাঁ করে তাকিয়ে রইল। মানে হলো বন্ধ বাথরুমে এইভাবে জগা খিচুড়ি করে ঝুলিয়ে রাখলে কাপড় শুকানো তো দূর, কাল সকালে এইগুলো থেকে পচা ড্রেনের গন্ধ বের হবে। এতটুকু সাধারণ জ্ঞানও কি তোমার মাথায় নেই? কি করবো এগুলো এখন? ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। আপনি মেলে দিয়ে আসুন। এখন তো আবার রান্না করতে হবে, পারবো না। ঝিলমিল থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো স্বামীর দিকে। জানতো বলে লাভ হবে না। সে নিজে কাপড়গুলো নিয়ে বের হয়ে গেল বাথরুম থেকে। এদিকে কাপড়ের পানিতে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। ফিরে আসুক, এগুলো বারিশ ওকে দিয়ে মোছাবে।